আসসালামু আলাইকুম সবাইকে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কোর্সের আজকের লেসনের টপিকস হচ্ছে প্রিন্সিপালস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মূলত চারটা ডিজাইন প্রিন্সিপাল ফলো করে। সো এই চারটা ডিজাইন প্রিন্সিপাল সবগুলা নামের প্রথম অধ্যাক্ষর দিয়ে আসলে এই ওয়ার্ডটা বানানো এ পাই। সো এ পাই ওয়ার্ডটা যদি তোমরা মনে রাখো তাহলে চারটা ডিজাইন প্রিন্সিপালের কথা সবসময় মনে থাকবে। সো অ্যাকচুয়ালি এ মিন্স করতেছে অ্যাবস্ট্রাকশন, পি মিন্স করতেছে পলিমরফিজম, আই হচ্ছে ইনহেরিটেন্স, আর ই ফর এনক্যাপসুলেশন। সো এই হচ্ছে গিয়ে চারটা প্রিন্সিপালের নাম। তো এই চারটা প্রিন্সিপালের নাম আসলে তোমাদেরকে আত্মস্থ করে রাখতে হবে, বিকজ এটা আসলে মোটামুটি তোমার সিএসসি ক্যারিয়ারে আজীবনই কোনো না কোনোভাবে ঘুরে ফিরে এই ওয়ার্ডগুলো আসবে। ঠিক আছে? সো এই ওয়ার্ডগুলা বা এই প্রিন্সিপালগুলার আসল মিনিংটা কি এটা আসলে খুব ভালো করে বুঝতে হবে, আর দ্যাটস ওয়াই আজকের লেসনটা আর কি। সো এইখানে একটা জিনিস খেয়াল করতে পারো যে এটা কালো রঙের এবং পাই আমি একটা ডিফারেন্ট কালার দিছি, অরেঞ্জ কালার। এটার কারণ হচ্ছে মূলত নেটে যখনই সার্চ করবা বা যেখানেই খোঁজো না কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রিন্সিপাল যদি সার্চ দেওয়া হয় তাহলে বলা হয় চারটা প্রিন্সিপালস আছে, এই যে অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স অ্যান্ড এনক্যাপসুলেশন। বাট তোমাদের জাভা কমপ্লিট রেফারেন্স বইটাতে যদি দেখো তোমাদের চ্যাপ্টার ওয়ানে যদি দেখবা যে প্রিন্সিপাল বলা আছে জাস্ট তিনটা, পলিমরফিজম, ইনহেরিটেন্স অ্যান্ড এনক্যাপসুলেশন। ইটস বিকজ অ্যাবস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি বাকি যে তিনটাই কিন্তু অ্যাবস্ট্রাকশনের বিভিন্ন পার্ট বলা যায় বা বিভিন্ন ওয়ে বলা যায়, তিনটাই অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাকশন করে। সো আমরা আসলে ইন ডিটেইলসে চলে গেলে সেটা নিয়ে আরেকটু আলোচনা করতে পারি। জাস্ট আমি কালারিং এর উদ্দেশ্যটা বুঝালাম আর কি। সো এখানে পুরা পাইটাকে আসলে এর মধ্যে বলা যায়। সো আমরা চার ভাগেও বলতে পারি বা চারটা প্রিন্সিপালও বলতে পারি, তিনটা প্রিন্সিপালও বলতে পারি, বাট মোটামুটি মোস্ট প্রোগ্রামাররাই চারটা প্রিন্সিপালই বলে থাকে। সো আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করি। প্রথমেই আসি অ্যাবস্ট্রাকশনে। ওকে, অ্যাবস্ট্রাকশনের ফর্মাল ডেফিনিশনে যাওয়ার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি বা কিভাবে কাজ করে। তো এখানে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে একটা অরেঞ্জ কালারের গাড়ি। সো কার বা গাড়ি বলতেই কিন্তু আমরা এই ধরনের কিছু একটা আমাদের মাথায় এই ধরনের একটা ইমেজ চলে আসে। সো আমরা হয়তো অনেকেই গাড়ি চালানো পারি অথবা অনেকেই পারি না, বাট নর্মালি যারা ড্রাইভার তারা আসলে জানে কিভাবে গাড়ি চালাতে হয়। মোটামুটি প্রসিডিউরটা বলা যায় যে রাফ অ্যান্ড টাফ, যে ফুয়েল থাকতে হবে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে, পেট্রোল গ্যাস যাই হোক। দেন হচ্ছে গিয়ে সেটাকে স্টার্ট করতে হবে, স্টার্ট করলে ইঞ্জিন সেই ফুয়েলটাকে বার্ন করবে। আচ্ছা, অত কমপ্লেক্সে না যাই, স্টার্ট দেওয়ার পরে আমাকে কি করতে হবে, নিউট্রাল থেকে গিয়ার শিফট করতে হবে, দেন আস্তে আস্তে অ্যাক্সিলারেশন দিতে হবে, তাহলে গাড়ি চলা শুরু করবে। যখন থামানো দরকার তখন ব্রেক দিতে হবে, যখন গিয়ার শিফট করা দরকার সেটা করতে হবে, ডানে বায়ে যেতে হলে হচ্ছে গিয়ে স্টিয়ারিং হুইলটা ঘোরাতে হবে। এই ধরনের কিছু নিয়ম কানুন আছে, এইগুলো জানলেই মোটামুটি একজন মানুষ কার চালাতে পারে। অবশ্যই এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে। যাক, এটা আসলে আমরা সাইডে রাখতে পারি। মেইন যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি, কার কিন্তু আসলে এত সিম্পল একটা জিনিস না। যেমন পাশে তোমরা অনেকগুলো ছোট ছোট ছবি দেওয়া আছে, যেমন কারের মধ্যে ইঞ্জিন থাকে, ব্রেক থাকে, শিফটিং গিয়ার শিফটিং থাকে বা শিফটার থাকে, স্টিয়ারিং হুইল থাকে, চারটা চাকা থাকে, ফুয়েল ট্যাঙ্ক থাকে, কার্বুরেটর থাকে, আরো অনেক ধরনের কমপ্লিকেটেড জিনিসপত্র থাকে। আমি নিজেও সবগুলোর নাম বলতে পারবো না। তো জাস্ট মেজর কিছু পার্টস এর কথা আমি বললাম। প্রত্যেকটা পার্টস কিন্তু আবার খুব কমপ্লেক্স কাজ করে থাকে ইন্টারনালি। যেমন আসলে তুমি যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং না পড়ো বা কিভাবে মেকানিক্স না পড়ে থাকো, তাহলে হচ্ছে গিয়ে তুমি বলতে পারবে না যে একটা ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন কিভাবে কাজ করে, কিভাবে ফুয়েলটাকে বার্ন করে সে শক্তি উৎপন্ন করে, অথবা ব্রেকটা কিভাবে অ্যাকচুয়ালি গাড়িকে এত দ্রুত বা গতিশীল একটা গাড়িকে কিভাবে স্লো করতেছে, বা গিয়ার শিফটারটা কিভাবে কাজ করতেছে অ্যাকচুয়ালি, অথবা স্টিয়ারিং হুইলটা আমি একটা হুইল ঘোরালাম কিন্তু আমার সামনের দুইটা চাকাই একসাথে ঘুরে যাচ্ছে, কিভাবে জিনিসটা কন্ট্রোল হচ্ছে। এই কমপ্লেক্স জিনিসগুলো কিন্তু আসলে ম্যাক্সিমাম ড্রাইভাররাই জানে না, খুব কম মানুষই জানে যারা এটা নিয়ে পড়াশোনা করে। বাট তারপরেও সবাই গাড়িটা চালাতে পারে। এই জিনিসটাই হচ্ছে কি অ্যাবস্ট্রাকশন। এই টোটাল জিনিসটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে
একটা গাড়ি চালানোর জন্য তোমাকে অত কিছু ডিটেইলস জানা লাগবে না, বোঝা লাগবে না। এই ব্যাপারটাকে অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাকশন বলা হচ্ছে। নেক্সট স্লাইডে আমরা একটু ডেফিনিশনটা পাবো। এই যে এখানে বলা আছে যে রিপ্রেজেন্টিং দ্য এসেনশিয়াল ফিচার্স বাই হাইডিং আননেসেসারি ডিটেইলস ফ্রম দ্য ইউজার। ওই যেটা বললাম যে কিভাবে ব্রেকটা কাজ করতেছে বা ইঞ্জিনটা কাজ করতেছে বা শিফটার কাজ করতেছে, এটা না জেনেই একজন ড্রাইভার গাড়িটা চালাতে পারে। সো এসেনশিয়াল যে ফিচারটা গাড়ির, যে গাড়ি চলবে, অনেক স্পিড উঠবে বা খুব দ্রুত যাওয়া যাবে, এই জিনিসগুলো হ্যান্ডেল করা যাচ্ছে ভিতরের কমপ্লেক্স জিনিসগুলো না বুঝেই। সো সেখান থেকে সেকেন্ড লাইনটা আছে যে দ্যাট এনেবলস দ্য ইউজার টু ইমপ্লিমেন্ট মোর কমপ্লেক্স লজিক উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য হিডেন কমপ্লেক্সিটি। যে বিহাইন্ডে যে কমপ্লেক্স যে মেকানিজমটা আছে সেটা না বুঝেই একজন ড্রাইভার আরো নিজের মতো করে কাজ করতে পারে। যেমন মনে করো একটু এক্সপার্ট হয়ে গেলে ড্রাইভার দেখা গেল একটু ড্রিফটিং করার চেষ্টা করতেছে, চাকা বা ব্রেক ধরে একটু স্টান্ট দেওয়ার চেষ্টা করতেছে। সো এইগুলোর জন্য তার ব্যাকগ্রাউন্ডের কোনো জিনিসই জানার দরকার পড়তেছে না। সো এই হোল যে আইডিয়াটা, এই আইডিয়াটাকে বলা হয় অ্যাবস্ট্রাকশন। আমরা যদি বিভিন্ন রিপোর্ট পড়ি বা প্রজেক্টের প্রপোজাল পড়ি, ওইখানেও কিন্তু একটা পার্ট থাকে, অ্যাবস্ট্রাক্ট নামে একটা পার্ট থাকে। বা তোমরা যদি নতুন একটা কোনো বই খুলে দেখো, বইও দেখবা প্রিফেস বা অ্যাবস্ট্রাক্ট নামে একটা পার্ট আছে, যেখানে অ্যাকচুয়ালি পুরো বই সম্বন্ধে একটা হোল একটা ধারণা দেওয়া আছে। ঠিক আছে? সো ইন ডিটেইলসে না গিয়ে একটা সিম্পল ধারণা, কমপ্লেক্স জিনিসকে সিম্পলি উপস্থাপন করা, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আমরা কিন্তু অলরেডি এক ধরনের অ্যাবস্ট্রাকশন ইউজ করে আসছি। সি প্রোগ্রামিং যখন করা হয়েছিল তখন তোমরা রিকল করতে পারো যে আমরা ফাংশন পড়েছিলাম। ফাংশনের মধ্যে আমরা লাইব্রেরি ফাংশন পড়েছিলাম, মনে করো স্কোয়ার রুট, SQRT নামে একটা ফাংশন ছিল, লাইব্রেরি ফাংশন, যেটার জন্য ম্যাথস লাইব্রেরিটা maths.h আমাদেরকে ইম্পোর্ট করা লাগতো। তো ওই SQRT ফাংশনের মধ্যে কোনো একটা ভ্যালু পাঠালে, কোনো একটা ইন্টিজার হোক ডাবল হোক পাঠালে, সে একটা ডাবল ভ্যালু রিটার্ন করতো। সো কিভাবে সে স্কোয়ার রুট করতেছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন সেটা কিন্তু ইউজার জানে না, বাট সে জাস্ট জানে যে SQRT ফাংশনটাকে কল করলে আমি স্কোয়ার রুটটা পেয়ে যাব। এটা দিয়ে কিন্তু আমরা ইজিলি অনেক ধরনের প্রোগ্রাম করছি, যেমন মনে করো প্রাইম নাম্বার বের করা বা অন্যান্য বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা স্কোয়ার রুট দিয়ে করতে পারছি। সো অ্যাবস্ট্রাকশনটা কিন্তু আমরা অলরেডি ইউজ করতেছি। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম যেটা করে, এই অ্যাবস্ট্রাকশনটাকে অনেক হাই লেভেলে ইউজ করে। ঠিক আছে? যেমন আমি কারের যে উদাহরণটা দিছিলাম, এইভাবে প্রত্যেকটা স্তরে স্তরেই সে বিভিন্ন লেয়ারের অ্যাবস্ট্রাকশন ইউজ করে। এবং এই প্রত্যেকটা অ্যাবস্ট্রাকশনও আমরা যখন যেই টপিকসটা নিয়ে আলোচনা করব তখন ওইখান থেকে আমরা আসলে আমি রেফারেন্সটা আনবো বারবার যে এটা হচ্ছে এই ধরনের একটা অ্যাবস্ট্রাকশন তৈরি করেছে আর কি। সো যাই হোক, আমরা নেক্সট টপিকসে যাই। এনক্যাপসুলেশন। সো এনক্যাপসুলেশন মানে এখানে ছোট একটা চিত্র দিয়ে বোঝানো হচ্ছে এবং একটা লিটারালি ক্যাপসুলের ছবি দেওয়া আছে। সো ক্যাপসুল আশা করি সবাই জানো। সো ক্যাপসুলের ভিতরে অ্যাকচুয়ালি নর্মাল ক্যাপসুলের আইডিয়াটা হচ্ছে কি, যে মেডিসিনগুলো থাকে ক্যাপসুলের ভিতরে, ওই মেডিসিনগুলো আসলে অনেক পাওয়ারফুল থাকে, যেটা আমাদের ইন্টারনাল স্কিন, যেটা যে আমরা যে খাই নর্মাল ট্যাবলেট খেলে যেটা হয় গলা দিয়ে যায়। সো ওইখানে ভিতরের যে স্কিনটা, ওই স্কিনটার জন্য ক্ষতিকর। ঠিক আছে? দ্যাটস ওয়াই এটা ক্যাপসুল বা একটা প্রোটেক্টেড জিনিসের ভিতরে থাকে, এবং ওইটা যখন আমরা খাই তখন আসলে আমাদের ইন্টারনাল অর্গান বা ইন্টারনাল স্কিনের কোনো ক্ষতি হয় না। ডাইরেক্ট পেটে যখন যায় তখন ওই পেটের অ্যাসিডের মাধ্যমে ওইটা আসলে গলে গিয়ে তখন জায়গা মতো পৌঁছানোর পরে ভিতরের জিনিসটা আসলে এক্সপোজ হয়। সো ক্যাপসুলের মেইন উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে এটাকে এনক্যাপসুলেট করা বা বাইরের ওয়ার্ল্ড থেকে আলাদা রাখা, একটা প্রতিবন্ধকতা তৈরি করা। সো সেম আইডিয়াটাও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলো আর জাভা বলো, এটা কিন্তু অ্যাপ্লাই করে। ওকে, এখানে কিছু নতুন ওয়ার্ড আছে, যেমন ক্লাস। ক্লাস কি আমরা পরে ভালো করে বুঝবো। আপাতত ক্লাস বলতে এখানে আমরা এই যে প্রোটেক্টিভ যে কেসটা বা ক্যাপসুলটা, এই জিনিসটাই ক্লাসের কাজ, মানে ক্লাস এই জিনিসটার কাজ করতেছে অ্যাকচুয়ালি। সো একটা ক্লাসের ভিতরে কি কি থাকবে? একটা আছে ভেরিয়েবল। অবশ্যই ভেরিয়েবল আমরা জানি যে বিভিন্ন ধরনের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি ক্যালকুলেশনের খাতিরে। আর আরেকটা আছে মেথড। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ সিতে যেটাকে আমরা ফাংশন বলে আসছিলাম, ওই সিমিলার জিনিসটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মেথড বলে থাকি। তার মানে হচ্ছে গিয়ে ওই মেথড বা ফাংশনটা বিভিন্ন ভেরিয়েবল নিয়ে কাজ করবে, এবং এই মেথড, ফাংশন, ভেরিয়েবল সবকিছু একটা ক্লাসের ভিতরে এনক্যাপসুলেট করা থাকবে। সো এই হচ্ছে গিয়ে মেইনলি এনক্যাপসুলেশনের আইডিয়া।
সো আমরা যদি আগের এক্সাম্পলটা দিয়ে আবার দেখাতে চাই যে এনক্যাপসুলেশন কিভাবে হয়, যেমন গাড়ির এক্সাম্পলটা, সো আবার আমরা দেখে আসি। সো গাড়িটা কিন্তু দেখো এই যে ইঞ্জিন, ব্রেক, শিফটিং, স্টিয়ারিং হুইল বা এমনিতেও চাকা যেটা বলি আমরা, চারটা চাকা, সবকিছুকে কিন্তু সে এনক্যাপসুলেট করে রাখছে। ঠিক আছে, সবকিছুকে একটা সবকিছু জায়গায় একটা প্যাকেজ হিসাবে আসে গাড়িতে। ঠিক আছে, সো এর মধ্যে আবার এনক্যাপসুলেশনের একটা মানে বড় অংশ হচ্ছে কি সিকিউরিটি রিলেটেড। সো কে কাকে অ্যাক্সেস করতে পারবে, কতটুকু অ্যাক্সেস করা যায়, এইটা এনক্যাপসুলেশন সিকিউর করে দেয়। আচ্ছা, মনে করো তুমি গাড়িতে উঠার পরে ব্রেক চাপতে হলে তোমাকে ড্রাইভিং সিটেই বসতে হবে, পিছনে প্যাসেঞ্জার সিটে বসে কেউ কিন্তু ব্রেক দিতে পারবে না। সো একজনের কাছেই সেই অ্যাক্সেসটা আছে। ওকে, অথবা মনে করো যে ড্রাইভিং সিটে বসে আছে তার কাছেও কিন্তু ইঞ্জিনে হাত দেওয়ার অ্যাক্সেস নাই। ইঞ্জিনটাকে তুমি যদি ইঞ্জিন দেখতে হয় বা ইঞ্জিনে হাত দিতে হয়, ইঞ্জিনকে কিছু একটা করতে হয়, তাহলে অবশ্যই বনেট মানে সামনের ডালাটা খুলতে হবে তোমাকে। ঠিক আছে, এইভাবে মনে করো আসলে অনেক জিনিসই বলা যায়। সো এই এক একজনের কাছে এক একটা অ্যাক্সেস দেওয়া যায়, সবাই সবকিছু অ্যাক্সেস করতে পারে না। এটাই আসলে এনক্যাপসুলেশনের একটা বড় ফিচার বলা যায়। তো চলে যাই নেক্সট স্লাইডে। এখানে আসলে এনক্যাপসুলেশন সম্বন্ধে জিনিসগুলো বলা আছে, যেমন সংক্ষেপে আমি এনক্যাপসুলেশন কি সেটা বলতে পারি যে র্যাপিং আপ দ্য ডেটা অ্যান্ড কোড ইনটু এ সিঙ্গেল ইউনিট। ওই যে গাড়ির পার্টসগুলো একটা ইউনিটের মধ্যে নেওয়ার পরে সেটাকে আমরা একটা টোটাল কার বলতেছি। এইভাবে আমার কোডের পার্টগুলো, ভেরিয়েবলগুলো সবগুলোকে একটা সিঙ্গেল ইউনিট একটা ক্লাসের মধ্যে নিয়ে আসার পরে আমরা বলবো যে এটা একটা এনক্যাপসুলেটেড, এটা একটা অবজেক্ট। ওকে, তো প্রোভাইড সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল, যেটার এক্সাম্পল আমি একমাত্রই দিলাম। হাইড অবজেক্ট প্রপার্টিজ ফ্রম আউটসাইড ওয়ার্ল্ড, এটাও আসলে এক্সাম্পলের মধ্যেই চলে আসছে যে আউটসাইড ওয়ার্ল্ড থেকে আমি প্রপার্টি কমপ্লেক্স ভিতরের জিনিসগুলোকে, সফিস্টিকেটেড জিনিসগুলোকে আমি আলাদা করে রাখতেছি। যেমন মনে করো গাড়ির এই যে সফিস্টিকেটেড যে পার্টসগুলো আছে, এগুলা কি মোটামুটি র্যাপ আপ করা থাকে গাড়ির মধ্যে, যাতে আউটসাইড থেকে তুমি ইচ্ছা করলেই এটাকে টাচ করতে পারবে না বা ওইটাকে অ্যাক্সেস করতে পারবে না। দেন মনে করো এনশিওর স্ট্রাকচারাল চেঞ্জেস রিমেইন লোকাল, যে এটা কি এনশিওর করে যে স্ট্রাকচারাল যদি কোনো চেঞ্জ আসে সেটা যেন লোকালি থাকে। আচ্ছা, এই কথাটার মানেটা এক্সপ্লেন করতে হলে আমাকে আরেকটা এক্সাম্পল দিতে হবে। সে তোমার যে গিয়ারটা, আসলে আমাদের জানি না তোমাদের কতটুকু আইডিয়া আছে, বাট এনাফ আইডিয়া থাকার কথা যে গাড়ি দুই ধরনের হইতে পারে ট্রান্সমিশন, একটা হচ্ছে গিয়ে ম্যানুয়াল গিয়ার, একটা হচ্ছে গিয়ে অটোমেটিক গিয়ার। সো আগের গাড়িগুলোতে ম্যানুয়ালি আসলে গিয়ার শিফট করা লাগতো, একটা শিফটার থাকতো। নতুন গাড়িতেও আছে, বাট এখানে একটাই অপশন থাকে যে ড্রাইভ অপশনে দিলে হচ্ছে গিয়ে সে অটোমেটিক গিয়ারগুলো শিফট করে, অথবা নিউট্রাল থাকলো অথবা ব্যাক গিয়ার থাকলো, যাই হোক। আর আগেরটাতে কিন্তু 4টা গিয়ার আলাদা আলাদা ছিল, আলাদা আলাদা করে শিফট করা লাগতো। তো যাই হোক, সো পুরো গাড়িটার আইডিয়াটা কিন্তু সেম আছে, জাস্ট শিফটারটা চেঞ্জ হয়েছে, শিফটারটার টাইপ চেঞ্জ হয়েছে বা শিফটারটার মেকানিজম চেঞ্জ হয়েছে। সো এই জিনিসটা যে এনক্যাপসুলেশন যদি আমি করে রাখি, বা এনক্যাপসুলেশন আমাকে এটা প্রোভাইড করে যে আমি কোনো একটা সিঙ্গেল ইউনিট বা সিঙ্গেল মডিউল যদি আমি চেঞ্জ করি, তাহলে আমার টোটাল এন্টায়ার সব কিছুকে চেঞ্জ করা লাগবে না, শুধু ওই জায়গার চেঞ্জটা ওইখানেই থাকবে। ঠিক আছে, যেমন শিফটারটা কিভাবে কাজ করতেছে একটু অন্যভাবে অন্য প্রসেসে করুক, ম্যানুয়াল থেকে অটোমেটিকে নিয়ে আসলাম, সমস্যা নাই, কিন্তু গাড়ির চাকা আগের মতোই কাজ করবে, ইঞ্জিন আগের মতোই কাজ করবে, বাকি সব কম্পোনেন্ট আগের মতোই কাজ করবে, ওইখানে কোনো চেঞ্জ আসবে না। সো এটাও এনক্যাপসুলেশনের একটা ফিচার। এবং এনক্যাপসুলেশনকে অলসো বলা হয় যে ডাটা হাইডিং, যেহেতু সে ওই মেইন পিসগুলোকে হাইড করে রাখতেছে। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে মোর অর লেস এনক্যাপসুলেশন, যেটা প্রথমেই বলছিলাম যে এনক্যাপসুলেশনে অ্যাকচুয়ালি কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশন, কারণ সে কি করতেছে, অ্যাবস্ট্রাক্ট করতেছে, মেইন ডাটাটাকে, কমপ্লেক্স জিনিসটাকে সে হাইড করে রাখতেছে। ভিতরে যে চেঞ্জেস কিন্তু আসলে ইউজার বুঝতেছে না, বাট স্টিল কাজ করতেছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের অ্যাক্সেস প্রোটেকশন দিতেছে, সবকিছুই আসলে অ্যাবস্ট্রাকশনের মধ্যেই পড়ে। অ্যাবস্ট্রাকশনেরই একটা রূপ হচ্ছে এই যে ডাটা হাইডিংটা। সো চলে যাই নেক্সট আমাদের টপিকস হচ্ছে ইনহেরিটেন্স। সো
সো এই স্লাইডে গাড়ির সাথে আমি আরো দুইটা জিনিস এড করছি, যেখানে একটা মোটরসাইকেল দেখা যাচ্ছে, একটা বাস দেখা যাচ্ছে, ট্রেনটাও অ্যাড করার ইচ্ছা ছিল। আসলে এত ইমেজ একটু কমপ্লিকেটেড না করে আসলে সিম্পলি রাখার চেষ্টা করছি। সো এখানে যে তিন ধরনের গাড়ি দেওয়া আছে, মোটরসাইকেল, কার এন্ড বাস, এই তিনটার মধ্যে আসলে সিমিলারিটিটা কোন জায়গায়? একটু চিন্তা করে দেখো যে এই তিনটার মধ্যে কি কোনো সিমিলারিটি আছে? ফার্স্ট অফ অল তিনটাই কিন্তু আমার যানবাহন বা ভেহিকেল, তিনটাই কি করতে ট্রান্সপোর্টের কাজে ব্যবহৃত হয়, তিনটাই মানুষ বহন করে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং তিনটাই মেকানিক্যাল। যাই হোক, সো তিনটাকে আমি যদি কমনলি বলতে চাই যে তিনটাকে আসলে কি বলবো, বলবো একটা ভেহিকেল বা গাড়ি। ঠিক আছে, তিনটাই গাড়ি। আরো যদি আমি কমন জিনিস তাদের মধ্যে খুঁজতে চাই তাহলে দেখবো যে আচ্ছা ঠিক আছে, তিনটাই যেহেতু গাড়ি, তিনটারই কিন্তু চাকা আছে। গাড়ি হইতে হলে প্রধান আইটেম হচ্ছে গিয়ে চাকা থাকতে হবে। ওকে, তিনটাই কিন্তু বলা যায় যে একটা টপ স্পিড আছে। তিনটার মধ্যেই আরো এই ধরনের সিমিলার অনেক জিনিসই আছে, যেমন তিনটাই ফুয়েল ইউজ করে, যদিও এক এক ধরনের ফুয়েল ইউজ করতে পারে, বাট তিনটাই ফুয়েল ইউজ করে। তিনটাতেই মনে করো ব্রেক আছে, বাট বাসের ব্রেক এক ধরনের, মোটরসাইকেলের ব্রেক ডিফারেন্ট ধরনের, কারেরটাও বাসের কাছাকাছি হবে বাট ডিফারেন্ট। সো তিনটার মধ্যে সিমিলারিটিস আছে, আবার তিনটা ডিফারেন্ট। সো এই যে সিমিলারিটিস যে মনে করো চাকাটা আছে, ব্রেক আছে, ফুয়েল আছে, ইঞ্জিন আছে, এই যে জিনিসগুলো সিমিলার, এইগুলাকে দিয়ে আমরা বলতেছি যে ওকে ঠিক আছে, এটা একটা ভেহিকল, এটা একটা গাড়ি। ওকে, সো এই যে মনে করো একটা ভেহিকল বললাম যে জেনারেল ভাবে, যে কমন একটা জিনিস ভেহিকল, আর গাড়ির একটা স্পেশাল টাইপ হচ্ছে কি মোটরসাইকেল। সো এই যে একটা স্পেশালাইজড টাইপ, এই যে জেনারেল থেকে স্পেশালাইজড একটা আইডিয়া, এটাকে বলা হচ্ছে কি ইনহেরিটেন্স। সো ইনহেরিটেন্সে যেটা হয়ে থাকে, একটা জেনারেল আইডিয়া থেকে স্পেশালাইজড আইডিয়া জেনারেট করা হয়। যেমন যখনই আমি বলবো কার হচ্ছে একটা ভেহিকেল, তখনই আসলে বুঝে ফেলা যায়, মানে তোমার মাথায় আইডিয়া আসবে আচ্ছা ভেহিকেল জিনিসটা কি। ওকে, ভেহিকেল জিনিসটা মানে হচ্ছে তার মধ্যে চাকা থাকবে, ইঞ্জিন থাকবে, টপ স্পিড থাকবে, এই জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। সো এখন যদি আমি তোমাকে নতুন করে একটা বলি যে সামথিং, ঠিক আছে, কোনো কিছু একটা নাম দিলাম সামথিং হচ্ছে কি একটা ভেহিকেল, তাহলে বুঝবে আচ্ছা ঠিক আছে, এটা নতুন কোনো ধরনের হয়তো গাড়ি। ঠিক আছে, আমার জানা নাই, আমি এই ব্র্যান্ডটা সম্বন্ধে জানি না, বাট এটা একটা গাড়ি। সো গাড়িতে কি থাকবে মোটামুটি আমার আইডিয়া হয়ে গেছে। সো এই ব্যাপারটা হচ্ছে কি ইনহেরিটেন্স। সো আমরা প্রথমে যেটা করি, জেনারেলাইজ যে জিনিসটা সেটাকে ডিফাইন করি, যে গাড়ি বলতে কি বোঝায় সেটা আগে ডিফাইন করলাম, দেন আমি যে স্পেসিফিক গাড়ি নিয়ে কাজ করব, মনে করো কার, সেটাকে আলাদা করে ডিফাইন করলাম। আচ্ছা ঠিক আছে, নর্মাল গাড়ি থেকে কারের স্পেশালিটিটা কি, এক্সট্রা কি আছে। এসে মনে করো নাম্বার অফ প্যাসেঞ্জার, কারের মধ্যে কতজন হয়, প্যাসেঞ্জার 3 জন মোটামুটি ধরে নেওয়া যায়, পিছনে 2 জন, সামনে 1 জন, এভাবে 3 জন প্যাসেঞ্জার নেওয়া যাচ্ছে, ড্রাইভার সহ 4 জন। তো মোটর বাইক যদি বলি তাহলে হচ্ছে গিয়ে ড্রাইভার সহ 2 জন, বাস হলে হচ্ছে গিয়ে অনেক হয়, 40-50 জনও হয়। সো ইনহেরিটেন্স দিয়ে আসলে, তো এখানে ইনহেরিটেন্সকে এভাবে ডিফাইন করা আছে যে দ্য প্রসেস বাই হুইচ ওয়ান অবজেক্ট অ্যাকোয়ার্স দ্য প্রপার্টিজ অফ অ্যানাদার অবজেক্ট। সো যেটা এক্সাম্পল দিচ্ছিলাম, যে যখন আমি বললাম যে কার হচ্ছে একটা ভেহিকেল, তার মানে হচ্ছে যেহেতু ভেহিকেলের ইঞ্জিন আছে, চাকা আছে, সো কারেরও ইঞ্জিন চাকা থাকতেই হবে। ঠিক আছে, ফার্দার আমি আরো চিন্তা করতে পারি, ওকে ঠিক আছে, মনে করো মাজদা বা টয়োটা একটা কার। ঠিক আছে, তো তার মানে কি, যেহেতু কার একটা ভেহিকেল, আবার মাজদা একটা কার, তার মানে মাজদারও হচ্ছে গিয়ে চাকা থাকবে, ব্রেক থাকবে, ইঞ্জিন থাকবে, প্লাস মাজদার ক্ষেত্রে আমি আরো শিওর হয়ে যাচ্ছি যে মাজদার অবশ্যই 4টা চাকা থাকতে হবে, যেহেতু সেটা একটা কার। আবার যদি বলি আমি যে বাইক ও ভেহিকেল, তো নর্মালি ইনহেরিটেন্সের নিয়ম অনুযায়ী বাইকেরও চাকা থাকতে হবে, ইঞ্জিন থাকতে হবে, বাট আমি আলাদা করে বললাম যে বাইকের চাকা হচ্ছে গিয়ে 2টা। সো এরপরে যখন আমি বলবো যে আসলে সুজুকি বাইক, তখন সুজুকি বাইক হচ্ছে কি একটা বাইক, তখন যেটা হবে আমি জানবো ঠিক আছে সুজুকি বাইকের অবশ্যই ইঞ্জিন আছে এবং চাকা আছে, এবং সেই চাকার সংখ্যা হবে 2টা, যেটা আমি মাজদার সাথে আলাদা করতে পারতেছি। সো এইটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি ইনহেরিটেন্স, যেটা হচ্ছে গিয়ে এই সেকেন্ড পয়েন্টে বলা আছে, ইনেবলস দ্য কনসেপ্ট অফ হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন। এই যে হায়ারার্কি একটা আমি তৈরি করলাম, যে ভেহিকেল থেকে আমি ডিফাইন একটু স্পেশাল টাইপের ভেহিকেল বললাম বাইক থেকে আরো স্পেশাল করলাম যে সুজুকি,
ঠিক আছে, অথবা R15 কিছু একটা বললাম। তো এইভাবে আসলে অনেক লেভেলের একটা হায়ারার্কি আমি তৈরি করতে পারি। আর পরের জিনিসটাও তো আসলে একই জিনিস, যে জেনারেলাইজ টু স্পেসিফিক ইমপ্লিমেন্টেশন। আগে জেনারেল আইডিয়াটার নাম বললাম, তারপরে স্পেসিফিক করে করে গেলাম। ওকে, সো এই হচ্ছে গিয়ে ইনহেরিটেন্সের আইডিয়া। নেক্সট এবং লাস্ট আমাদের যে প্রিন্সিপাল, সেটা হচ্ছে পলিমরফিজম। সো পলিমরফিজম হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে, পলি এবং মর্ফ থেকে। সো পলি মানে তো আমরা জানি, পলি মানে অনেক, আর মর্ফ মানে হচ্ছে গিয়ে ফর্ম, মানে হচ্ছে গিয়ে মেনি ফর্মস। সো একই জিনিস অনেকগুলা ফর্মে থাকতে পারে, এটাকে অ্যাকচুয়ালি পলিমরফিজম বলা হচ্ছে। তো বেসিক আইডিয়াটা কি, অ্যাকচুয়ালি একই জিনিস অনেক ফর্মে কিভাবে থাকে। ব্যাপারটা হচ্ছে কি, নাম হবে এক ধরনের বা জিনিসটা হবে এক ধরনের, কিন্তু কাজ করবে ডিফারেন্টলি। যেমন এখানে দুইটা এক্সাম্পল আমি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে মনে করো দুইটা ভেহিকেল, দুই ধরনের ভেহিকেল আছে, দুইটাতেই যেহেতু ভেহিকেল তাকে ব্রেক করা যাবে, কিন্তু একটা মোটরসাইকেল যেভাবে ব্রেক করা যায়, একটা কার কিন্তু ওইভাবে ব্রেক করা যায় না। দুইটার ব্রেক কিন্তু দুই ধরনের, যেমন মোটরসাইকেলের ব্রেক হাতে একটা থাকে, পায়ে একটা থাকে। হাতেরটাতে টান দিতে হয়, পায়েরটাতে প্রেসার দিতে হয়। সিমিলারলি কারেরটাতেও যদি আমি চিন্তা করি, যে কারেও আসলে হাতে একটা ব্রেক আছে, বাট ওইটা খুবই হার্ড ব্রেক। বেসিক্যালি তার পায়ের ব্রেকটাই মেইন আর কি। সো সিস্টেমটা ডিফারেন্ট, বাট দুইটা একই কাজ করতেছে। অথবা আমি আবার চিন্তা যদি করি, যে দুইটা ভেহিকেল দিয়ে কেন চিন্তা করবো, একটা ভেহিকেলের ক্ষেত্রে চিন্তা করি, যে আসলে শুধু কারের কথাই আমি চিন্তা করি, বা শুধু বাইকের কথাই আমি চিন্তা করি। সো শুধু বাইকের কথাই যদি আমি চিন্তা করি, মনে করো আমি স্পিড দেখতে যাচ্ছি। সো স্পিডটা কিন্তু দুইটা মোডে দেখা যায়, মাইল পার আওয়ারেও দেখা যায়, আবার কিলোমিটার পার আওয়ারেও দেখা যায়। বাট একই জিনিস কিন্তু ডিফারেন্ট ফর্মে আমি দেখতেছি। অথবা আর একটু কমপ্লিকেটেড ভাবে যদি চিন্তা করি, যে আমি চাচ্ছি যে আমার গাড়িটাকে স্লো করে ফেলবো, এখন একই গাড়ি আমি স্লো করে ফেলবো। এই কাজটা কিন্তু আমি চাইলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট ভাবে করতে পারি। যেমন আমি স্পিড বাড়াচ্ছিলাম, অ্যাক্সিলারেশন দিচ্ছিলাম, সো আমি অ্যাক্সিলারেশন দেওয়াটা বন্ধ করে দিতে পারি, মানে গ্যাস পেডাল বা অ্যাক্সিলারেশনটা আমি বন্ধ করে দিলাম, গ্যাস পেডাল থেকে পা সরাই নিলাম। তার মানে কি, সে আর নতুন করে ফুয়েল পাচ্ছে না, স্পিড আর তার বাড়বে না। সো অলরেডি সে স্লো হওয়া শুরু করবে। অথবা যদি সিচুয়েশনটা আমার আর একটু ডেয়ার সিচুয়েশন হয়ে যায়, যে আরো দ্রুত স্লো করতে হবে, তখন আমি কি করলাম, ব্রেকে চাপ দিলাম। তখন কি হলো, অ্যাক্সিলারেশন তো বন্ধ হয়েই গেল, আরো আর কি আমি চাকাটাকে চেপে, মানে ব্রেক চেপে আরো দ্রুত স্লো করার চেষ্টা করলাম, বাট স্লো হচ্ছে কিন্তু। সো একই জিনিস আসলে একাধিকভাবে করা, এই জিনিসটার নাম হচ্ছে গিয়ে পলিমরফিজম। সো এই ছিল আমাদের চারটা আইডিয়া, বা চারটা বলি তিনটা বলি, সবগুলোর হচ্ছে গিয়ে বেসিক আইডিয়া। সো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা যখন ইন ডিটেইলস এর ল্যাঙ্গুয়েজটা শিখবো, বা ওপির প্রত্যেকটা কনসেপ্ট শিখতে যাব, এই জিনিসগুলো ঘুরে ফিরে আসবে। যেমন এখানে বলা আছে যে পলিমরফিজম, এনক্যাপসুলেশন এন্ড ইনহেরিটেন্স ওয়ার্ক টুগেদার, যে একটা আরেকটার সাথে মানে মিলেমিশে কাজ করে। সো আমরা যখন কোড করতে যাব, তখন এইগুলোই আসলে ঘুরে ফিরে আসবে। আমরা যখন ফুল কোর্সটার থ্রুতে যাব, বিভিন্ন জিনিস শিখবো, তখন বারবার এই ওয়ার্ডগুলো ফিরে আসবে, এবং আমি তখন কিন্তু আরো ইন ডিটেইলসে আমরা বলতে পারবো। যেমন এখন কিন্তু আমি সবই অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দিচ্ছি তোমাদেরকে। দেখো, ওয়ার্ডটা কিন্তু আমি আরেকবার রিইউজ করে ফেললাম, যে সবকিছুরই একটা সিম্পল একটা আইডিয়া তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছি, কোনটাই কিন্তু জাভা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড না। বাট আমরা যখন কোড করতে যাব, তখন কিন্তু প্রত্যেকটার কংক্রিট এক্সাম্পল আমরা পাবো। সো এখানে আবার পলিমরফিজম, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স একসাথে কাজ করতেছে, এবং একসাথে কাজ করেই কিন্তু মেইনলি অ্যাবস্ট্রাকশনটা আমরা অ্যাচিভ করতে পারতেছি। দ্যাট ইজ ওয়াই এই টোটাল চারটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক প্রিন্সিপাল। সো এই বেসিক প্রিন্সিপালগুলো সম্বন্ধে তোমাদের আসলে খুবই ভালো একটা আইডিয়া থাকতে হবে, এই জন্য যে এইগুলাই কিন্তু আসলে তোমার ফিউচার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টের বেস কনসেপ্ট। এবং শুধু এই পরীক্ষার পরেও না, বিভিন্ন সময় যখন তোমরা বিভিন্ন ইন্টারভিউ দিতে যাবা, বা জবের ইন্টারভিউ বলো আর যে কোনো ধরনের ইন্টারভিউ বলো, এই চারটা জিনিস জিজ্ঞাসা করতেই পারে, যে চারটা প্রিন্সিপাল সম্বন্ধে তুমি আসলে কি বুঝো। কারণ মোটামুটি আমাদের স্টুডেন্টদের জন্য আমি বলতেছি, বাংলাদেশের স্টুডেন্টদের জন্য, আমরা সবাই জানি যে আসলে এই চারটা জিনিস সবাই মুখস্থ করে আসছে, পরে আসছে, বাট এইটা কি আসলেই সে বুঝতে পারছে? কারণ বুঝা এক জিনিস আর জানা এক জিনিস।
ঠিক আছে, তুমি যদি জানো তাহলে হয়তো তুমি অনেক নলেজই তোমার থাকতে পারে, বাট তুমি যদি না বুঝে থাকো তুমি সেটা অ্যাপ্লাই করতে পারবে না। যে কারণে আসলে প্রত্যেকটা সিএসসি ডিগ্রিতেই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নামে একটা কোর্স থাকে, সেটা যেই ভার্সিটি হোক না কেন বাংলাদেশের। বাট জব ফিল্ডে গেলে দেখা যায় যে আসলে এই কনসেপ্টগুলো কেউ মানে অনেক স্টুডেন্ট ইউজ করতে পারতেছে না, অ্যাপ্লাই করতে পারতেছে না। তারা কি করতেছে, সিতে যেরকম একটা প্রবলেম দিয়ে দেওয়া ছিল, আচ্ছা ঠিক আছে যে 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বারগুলো বের করে ফেলো, সো এখানে ইন্টিজার মেইন লিখে দেওয়া হবে, একবার মনে হয় দ্রুত কয়েকটা ফাংশন দিয়ে একটা প্রোগ্রাম করে ফেললাম, এই আইডিয়াতে ওরা চলে যায়। বাট ওপির কনসেপ্ট দিয়ে চিন্তা করতে পারে না। এটা কিন্তু খুবই একটা নেগেটিভ অ্যাপ্রোচ, কারণ তুমি যখন ইন দ্য লং রান বড় টাইপের কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে যাবা, তখন কনসেপ্টগুলো তোমার আসলে ক্লিয়ার যদি না থাকে, ঠিকমতো যদি অ্যাপ্লাই না করতে পারো, তাহলে প্রোগ্রাম করতে পারবা তুমি 1 মাস কোডিং করলা, কিন্তু 1 মাস পরে ওই কোডের মধ্যে যখন কেউ কিছু চেঞ্জ করতে বলবে, অবশ্যই চেঞ্জ আসবে। ঠিক আছে, ডেভেলপমেন্ট করতে গেলে অবশ্যই চেঞ্জ আসবে, এবং সেই চেঞ্জটা করতে গেলেই তুমি দেখবা যে তোমার কোডটা মানে একবার স্ক্র্যাম্বলড হয়ে গেছে। প্রোগ্রামারদের ভাষায় যেটা বলা হয় যে স্প্যাগেটি কোড, যে কোডগুলা এমনভাবে ইন্টারটুইঙ্গলড হয়ে গেছে, ইন্টারটয়েন্ড হয়ে গেছে যে ওইটাকে আর আলাদা করা যাচ্ছে না, বা একটা জিনিস চেঞ্জ করার সাথে সাথে আরেকটা জিনিস দেখা যাচ্ছে ক্র্যাশ করতেছে, একটা বাগ ফিক্স করছো আরো 3টা প্রবলেম দেখা দিচ্ছে। ঠিক আছে, সো এই আইডিয়াগুলো তোমাদের আসলে ভালো করে থাকা উচিত। আই হোপ আমি তোমাদেরকে বুঝাইতে পারছি, আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই প্রশ্ন করবে আমাকে। এই ভিডিওটা এতটুকুই থাকলো, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা হবে।